আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, কাতারে জেলবন্দি ৮ জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের আইনজীবীরা আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর জন্য ৬০ দিন সময় পাবেন। দিল্লি পুলিশের বিশেষ সেল জম্মু কাশ্মীরের হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর কুখ্যাত জঙ্গি জাভেদ আহমেদ মাট্টুকে গ্রেপ্তার করেছে। ইরানের কেরমান শহরে বোমা বিস্ফোরণের দায় নিয়েছে ইসলামী স্টেট জঙ্গি গোষ্ঠী। নথিভুক্ত কিন্তু স্বীকৃত নয় এমন রাজনৈতিক দলগুলির অভিন্ন প্রতীক চেয়ে আবেদনের প্রফর্মায় পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। রাজস্থানের জয়পুরে আজ শুরু হচ্ছে পুলিশের ডিজি ও আইজিদের ৩ দিনের সম্মেলন। আসছি বিস্তারিত খবরে। কাতারের আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর জন্য জেলবন্দি ৮ জন I am Anatoly Yakovenko, the CEO of প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের আইনজীবীদের ৬০ দিন সময় দেওয়া হয়েছে। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ওই ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গে এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। পরবর্তী পদক্ষেপ স্থির করবেন আইনজীবীরাই। उनका जो डेथ सेंटेंस है उसको हटा के प्रेजेंट सेंटेंसेस कर दिया गया है। अब हमारे पास जो हमारी लीगल टीम है उनके पास वो कोर्ट का ऑर्डर है। वो जो कोर्ट ऑर्डर है वो एक कॉन्फिडेंशियल डॉक्यूमेंट है, लेकिन इतना मैं कंफर्म कर सकता हूँ कि उन सबका जो सेंटेंसेस है अलग अलग अवधि का सेंटेंस मिला है और डेथ पेनल्टी खत्म हो गया। जहां तक आगे मसले की बात है, 60 दिन का समय है जब इस मसले को अपील किया सकता है कोर्ट ऑफ कैसेशन में, जो कि कतर की सबसे ऊंचा कोर्ट है। इस मुद्दे पर हमारे जो लीगल टीम है वो काम कर रही है। উল্লেখ্য, কাতারের আপিল আদালত গত মাসে ভারতীয় নৌবাহিনীর ওই ৮ জন আধিকারিকের মৃত্যুদণ্ড রদ করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়। নতুন দিল্লি লোহিত সাগরের পরিস্থিতির ওপরেও তীক্ষ্ণ নজর রেখেছে বলে শ্রী জয়সওয়াল জানান। তিনি বলেন, ভারতীয় নৌসেনার জাহাজ লোহিত সাগরে টহল দিচ্ছে, ভারতীয় জাহাজগুলির ওপর নজর রেখেছে তারা। এই পথের যাতায়াতের স্বাধীনতা এবং অবাধ বাণিজ্যিক জাহাজ চলাচলে ভারতের দায়বদ্ধতার ওপরেও জোর দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। एक जो वहाँ पर स्थिति बनी हुई है उसको हम लोग लगातार उस पर नजर रखे हुए हैं। हमारे जो रक्षा बल के लोग हैं, इंडियन नेवी की शिप्स हैं, वहाँ पर पेट्रोल कर रहे हैं और जो हमारे जहाज हैं जिनको वहाँ पर सुरक्षा चाहिए उस पर वो नजर रखे हुए हैं। और अभी तक उस इलाके में जो कोई भी मल्टीलैटरल प्रोजेक्ट या इनिशिएटिव चल रहा है उसके अभी हम लोग भाग नहीं है, लेकिन ये एक सिचुएशन लगातार बनी हुई है, उस पर नजर रखे हुए हैं और देखते हैं कि आगे क्या होता है। হিজবুল মুজাহিদিনের কুখ্যাত জঙ্গি জাভেদ আহমেদ মাট্টুকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। জম্মু কাশ্মীরে ১১টি সন্ত্রাসবাদী হামলার ঘটনায় মাট্টুকে খোঁজা হচ্ছিল। পুলিশ কমিশনার HGS ধালিওয়াল জানিয়েছেন, জাভেদ মাট্টুর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, ৬টি তাজা কার্তুজ এবং চুরি যাওয়া একটি গাড়ি। সোপোরের বাসিন্দা মাট্টু অনেকবার পাকিস্তান গেছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ ছাড়াও সীমান্তের ওপার থেকে অস্ত্রশস্ত্র ও অর্থ জোগাড় করার কাজেও জড়িত ছিল সে। কাশ্মীর উপত্যকায় বদগাঁও পুলিশ সন্ত্রাসবাদীদের একটি মডিউল ধ্বংস করেছে। মধ্য কাশ্মীরের বদগাঁও জেলার বীরওয়াহা এলাকা থেকে সন্ত্রাসবাদীদের ৭ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ধৃতরা বীরওয়াহা এলাকায় এবং তার আশপাশে উস্কানিমূলক পোস্টার লাগিয়ে দেশবিরোধী প্রচারে জড়িত ছিল। এই মডিউলের নেতৃত্বে থাকা রোমেইন রসুল শেখ ও ইরফান নজির শেখ পাকিস্তানের লস্কর-ই তৈয়বার নির্দেশে কাজ করছিল বলে তদন্তে জানা গেছে। এই জুটি স্থানীয় অনুপ্রেরণাদানকারী হিসেবে কাজ করে অন্য ৫ ব্যক্তিকে এ ধরনের কাজে লাগিয়েছিল। ধৃতদের কাছ থেকে আপত্তিকর বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। এ নিয়ে আরও তদন্ত চলছে। মণিপুরে হিংসাকাণ্ডের কারণ ও তার বিস্তার খতিয়ে দেখার জন্য গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অজয় লাম্বার নেতৃত্বাধীন তদন্ত কমিশন হলফনামা জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছেন। কমিশন বলেছেন, যেসব ব্যক্তি ওই হিংসাকাণ্ড সম্পর্কিত হলফনামা জমা দিতে চান তারা এ মাসের ২৪ তারিখের মধ্যে তা জমা দিতে পারবেন। গত বছরের ২০ নভেম্বর জারি করা এক নোটিশে জনসাধারণকে জানানো হয়েছিল যে নোটিশ জারির ৪৫ দিনের মধ্যে হলফনামা গ্রহণ করা হবে। হলফনামা জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য জনগণের কাছ থেকে বেশ কিছু অনুরোধ পাওয়ার পরেই অবশ্য কমিশন হলফনামা জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রক নতুন দিল্লিতে জুপিটার ওয়াগনার্স লিমিটেড এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড BEML এর সঙ্গে ৮০২ কোটি টাকার দুটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে ৪৭৩ কোটি টাকায় জুপিটার ওয়াগনস লিমিটেডের
কাছ থেকে 697টি বগি ওপেন মিলিটারি ওয়াগন কেনা হচ্ছে। সেনা ইউনিটকে এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে বিশেষ এই ওয়াগন ব্যবহৃত হবে। সেনাবাহিনীর হালকা যান, আর্টিলারি বন্দুক এবং অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা রয়েছে এখানে। 329 কোটি টাকায় বিইএমএল এর কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে 56টি ল্যান্ডমাইনের অবস্থান নির্ণয়কারী সরঞ্জাম বা MMME। অত্যাধুনিক এই সরঞ্জামে রয়েছে উন্নত মানের যান্ত্রিক এবং বৈদ্যুতিক ব্যবস্থা, যার মাধ্যমে কম সময়ে ল্যান্ডমাইনের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বাই ইন্ডিয়ান ক্যাটাগরি উদ্যোগের আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সরঞ্জাম কেনা হচ্ছে। আত্মনির্ভর ভারত কর্মসূচির বাস্তবায়নে এবং প্রতিরক্ষা সামগ্রীর উৎপাদনে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ বাড়াতে এই উদ্যোগ বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 8ই জানুয়ারি বেলা 12টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী এক সমাবেশে ভাষণ দেবেন। সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের সুবিধা সময়বদ্ধভাবে প্রাপকদের কাছে পৌঁছানো নিশ্চিত করে এগুলি সম্পূর্ণ করার লক্ষ্যে দেশজুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসলামী স্টেট জঙ্গি গোষ্ঠী ইরানের কেরমান শহরে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। সেনাকর্তা কাশেম সোলেমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে জড়ো হওয়া ভিড় লক্ষ্য করে গত বুধবারের ওই জোড়া বিস্ফোরণে 84 জন নিহত হন। আহত হন আরও বহু মানুষ। এর আগে নিহতের সংখ্যা শতাধিক বলে জানানো হলেও ইরানের আপৎকালীন পরিষেবা বিভাগের প্রধান গতকাল সেই সংখ্যা 84 বলে জানায়। সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এর কঠোর জবাব দেওয়ার সংকল্প নিয়েছেন। গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানে প্যালেস্তিনীয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক জিহাদের সদর দপ্তর ধ্বংস হয়েছে এবং সংগঠনের এক শীর্ষস্থানীয় নেতা মামদো লুলু নিহত হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে। উত্তর গাজায় ইসলামিক জিহাদের কার্যকলাপের বড় ভূমিকা ছিল লুলুর। সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসবাদী হামলায় তিনি নেতৃত্ব দিয়েছেন বলে IDF এর বিবৃতিতে জানানো হয়েছে। ইসরায়েলের সন্ত্রাস দমন সংস্থা শিন বেটের সঙ্গে একযোগে এই অভিযান চালায় IDF। 7ই অক্টোবর হামাসের সঙ্গে ইসলামিক জিহাদ গোষ্ঠীও ইসরায়েলে ঢুকে নৃশংস হত্যালীলা চালায় এবং পণবন্দী করে অনেককে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারত নেপাল যৌথ কমিশনের 7ম বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ও নেপালের বিদেশমন্ত্রী NP সৌদ গতকাল যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে উভয় দেশের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে প্রথমটি হল বিদ্যুৎ সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদী চুক্তি, অন্যটি হল সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বিনিয়োগ বাড়ানো সংক্রান্ত। পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ে সহযোগিতা বাড়াতে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং NTPC লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। এর ফলে আগামী 10 বছরে নেপাল থেকে ভারতে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি সম্ভব হবে। বৈঠক শুরুর আগে শ্রী জয়শঙ্কর নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল এবং প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচণ্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নেপালি কংগ্রেস নেতা শের বাহাদুর দেওবা এবং CPN-UML প্রধান KP শর্মা ওলির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। উল্লেখ্য, 2 দিনের সফরে বিদেশমন্ত্রী গতকাল সেদেশে পৌঁছন। নথিভুক্ত কিন্তু স্বীকৃত নয় এমন রাজনৈতিক দলগুলি যারা প্রাপ্ত চাঁদার রিপোর্ট এবং অডিট করা গত 3 বছরের বার্ষিক হিসেব জমা দিয়েছে, তাদের অভিন্ন প্রতীক চেয়ে করা আবেদনের প্রোফর্মা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুসারে এই রাজনৈতিক দলগুলিকে গত 2 বারের নির্বাচনে যদি তারা প্রতিদ্বন্দ্বিতা করে থাকে তবে নির্বাচনী খরচের খতিয়ানও জমা দিতে হবে। কমিশন জানিয়েছে তারা নির্বাচনী প্রতীকের সংরক্ষণ এবং প্রদান সংক্রান্ত ব্যবস্থা 1968 অনুযায়ী আবেদনের প্রোফর্মায় সংশোধন করেছে। কমিশন জানিয়েছে 11ই জানুয়ারি থেকে যে রাজনৈতিক দল অভিন্ন প্রতীক চেয়ে আবেদন করবে তাদের যথাযথভাবে স্বাক্ষরিত এবং নোটারির সই সম্বলিত ঘোষণাপত্র জমা দিতে হবে। আবেদন জমা দিতে হবে দলের বর্তমান এবং অনুমোদিত অফিস বেয়ারারদের মাধ্যমে। রাজস্থানের জয়পুরে আজ শুরু হচ্ছে পুলিশের ডিজি ও আইজিদের সর্বভারতীয় সম্মেলন। 3 দিনের এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন শনি ও রবিবার। সাইবার অপরাধ সহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পুলিশি ব্যবস্থা, প্রযুক্তি, সন্ত্রাসবাদ দমন, বাম চরমপন্থা এবং জেলখানা সংস্কারের মতো বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। নতুন ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে মতবিনিময় করবেন পুলিশের ডিজি ও আইজিরা। কৃত্রিম বুদ্ধিমত্তা, AI ও ডিফপের মতো নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং শীর্ষ আধিকারিকরা।
2014-15 সালের তুলনায় 2022-23 ভারতীয় খেলনা শিল্পের রপ্তানি 239% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগের সচিব রাজেশ সিং প্রকাশিত দেশে তৈরি খেলনা সাফল্যের গল্প শীর্ষক একটি গবেষণাপত্রে একথা উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত বিভিন্ন নীতির ফলে ভারতীয় খেলনা শিল্পে প্রভূত উন্নতি হয়েছে। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত 7 উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ জয়ের নজিরও গড়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কাতারে জেলবন্দি 8 জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের আইনজীবীরা আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর জন্য 60 দিন সময় পাবেন। দিল্লি পুলিশের বিশেষ সেল জম্মু কাশ্মীরের হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর কুখ্যাত জঙ্গি জাভেদ আহমেদ মাট্টুকে গ্রেপ্তার করেছে। রাজস্থানের জয়পুরে আজ শুরু হচ্ছে পুলিশের ডিজি ও আইজিদের 3 দিনের সম্মেলন। খবর এখনকার মতো এ পর্যন্ত।